আমেরিকার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন এবং নানা রকম আমরা আলাপ আলোচনা শুনছি, খুবই নাটকীয় ঘটনা যে তিনি ক্ষমতা গ্রহণ করার পর 100টি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। অনেক ক্ষেত্রে নানা রকম পরিবর্তন, বৈপ্লবিক এক ধরনের রূপান্তর তিনি নিয়ে আসবার চেষ্টা করেছেন। কিন্তু সব আলোচনা ছাপিয়ে বাংলাদেশে যে আলোচনাটি হচ্ছে, যেটি আগে থেকেই সূচনা হয়েছে ট্রাম্পের বিজয়ের পর থেকে বা তার আগে থেকে, যে ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশের রাজনীতিতে তার একটি প্রভাব ফেলবে। সরাসরি ভাবে যদি বলি যে ডক্টর ইউনূসের প্রতি একটা চাপ তৈরি হবে এবং ট্রাম্প অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের যারা সমর্থক তারা মনে করেন যে তাদের অনুসারী অথবা তাদের জন্য এটি সহজ হবে। আমি একেবারে এই সাধারণ একটা কনসেপশন বা পারসেপশন দিয়েই আপনার সাথে শুরু করতে চাই স্যার, যে আপনি কি মনে করেন যে ট্রাম্প ক্ষমতায় এলো বাংলাদেশের সাথে সম্পর্কে কোন রকম পরিবর্তন সামনের দিনগুলোতে ঘটবে কিনা, এবং ঘটলে সেটি কতদিনের মধ্যে সেটা স্পষ্ট হওয়া শুরু করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এটি ইতিমধ্যে স্পষ্ট হওয়া শুরু করেছে। আপনারা নিশ্চয়ই ডক্টর বদিউল আলম মজুমদার মহোদয়ের নামের সঙ্গে পরিচিত। নির্বাচন যেটা প্রাণ ভ্রমর যতগুলো কমিশন আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন সংস্কার কমিশনের তিনি পৌরোহিত্য করছেন। এই ডক্টর বদিউল আলম মজুমদারের শ্বশুরবাড়িতে মোহাম্মদপুরে আপনার তিনি একটি ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন মার্কিন তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নাকাটকে। এবং সেই ডিনারে এসে মার্শা আক্রান্ত হয়েছিলেন। অনেক দূর পর্যন্ত বিষয়টা গড়াতে পারত, কিন্তু নানান কারণে সেটি ধামাচাপা দেয়া হয়েছে। আর এই মার্শা বার্নাকাট, তারপরে আপনার ডোনাল্ড লু প্রমুখ ব্যক্তিবর্গের যে গড়ছড়াটা রেজিম চেঞ্জের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করেছে। আমাদের এখান থেকে কেউ স্পেল আউট করেননি ইমরান খানের মতো পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছিল, কিন্তু বিষয়টা সম্ভাব্য ভাবে কেউ না কেউ কখনো উচ্চারণ করবে সেই চিন্তা থেকে আপনার আগাম জানান দেওয়া হয়েছে যে মার্কিনীদের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু রিয়ালিটি যা, সেটি তো আর শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢাকা যায় না। এখানে যেটা আমরা খেয়াল করলাম, এই অ্যাসেন্ডেন্সি অফ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের শুরুতেই আমরা দেখলাম যে মার্শা বার্নাকাটকে এবং তার আর দুই সহযোগী সহ বিদায় নিতে হলো এই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং এর যে ইম্প্যাক্ট বা বার্তা সেটা পরিষ্কার। আর তার উপরে এই প্যাক, জুইশ লবি এবং ইন্ডিয়ান লবি যথেষ্ট পরিমাণে সংহত অবস্থান জানান দিচ্ছে এই প্রশাসনের সহযোগী বা সমর্থক কিংবা আপনার শুভানুধ্যায়ী হিসেবে। মার্কিন কালচারে যে টার্মটি ব্যবহার করা হয় ফ্রেন্ডস অফ, অর্থাৎ শুভানুধ্যায়ী বাংলায় যেটাকে আমরা বলছি। এবং তারা মোটামুটি একে অপরের সঙ্গে ফুটবল যেমন পাস দিয়ে খেলা হয় সেরকম ভাবে সেই স্পিরিটে তারা মোতায়েন আছেন। ফলে আপনার এটা খুব ভালো বার্তা বহন করে না ইউনূস রেজিমের জন্য, এটা পরিষ্কার। স্যার, আপনি বলছেন যে ভালো বার্তা বহন করে না, তো আসলে খারাপ যদি হতে পারে তাহলে কোন কোন ক্ষেত্রে খারাপ হতে পারে বলে আপনি স্যার মনে করেন? একটু স্পষ্ট স্যার একটু জানতে চাই। দেখুন, কি খারাপ হতে পারে বা কি ধরনের মার্কিনরা তো সুপার পাওয়ার, তো মার্কিনরা যেহেতু সুপার পাওয়ার, সেই কারণে সবসময় এই টিমের পাশাপাশি বি টিমও প্রস্তুত করে রাখে। আপনারা নিশ্চয়ই IMF এ 15 বছর কাজ করেছেন, আফ্রিকার বিভিন্ন দেশে ভূমিকা পালন করেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক অর্থনীতি বিষয়ে যিনি আমাদের এখানে পৌরোহিত্য করেছেন অর্থমন্ত্রী শাহ কিবরিয়া পুত্র রেজা কিবরিয়ার কথা মনে আছে। হাসিনা
রেজিমের সময়ে তিনি উচ্চ কণ্ঠ ছিলেন আপনার এই স্যাংশন থেকে শুরু করে মার্কিনী যে হস্তক্ষেপ কিভাবে ঘটতে পারে সে ব্যাপারে। তো ফলে হাসিনা রেজিম তার উপর ক্ষুব্ধ ছিল, তার ট্যাক্স ফাইল নিয়ে ঘাটাঘাটি করেছে, নানানভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে, এবং তিনি রাজনৈতিক সংস্রব এবং অভিজ্ঞতা অর্জনের জন্য আপনার প্রথমে ডক্টর কামাল হোসেনের গণফোরাম, পরবর্তীতে আপনার আমাদের ডাকসুর সাবেক ভিপি নূরের সঙ্গে মিলে গণ অধিকার ফোরাম প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীতে কি এক অদৃশ্য কারণে তিনি স্বেচ্ছা রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তো এই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু প্রস্তুত আছেন টু টেক ওভার যদি রেজিম ফল করে বা ফেল করে। আর আপনার এখানে মূল যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ডিসিপ্লিন বা শৃঙ্খলা ফিরিয়ে আনা, সেটা একেবারেই ভেঙে পড়েছে। বিপ্লব এবং শৃঙ্খলা কখনো হাতে হাত ধরে আগায় না অনেক ক্ষেত্রেই। তো ফলে সেই বিষয়টাও আছে, এটা রিয়ালিটি। আর আরেকটা বিষয় হচ্ছে গত প্রায় 6 মাসে আপনার এমন কোনো আপনার কারিশমা দেখানো যায়নি যাতে লোকজন বাকবিহ্বল হয়ে পড়বে, কিংবা আপনার সেই হীরক রাজার দেশের মতো আপনার বাঘমামাকে দেখে চুপচাপ হয়ে যাবে, সেরকম বিষয় নয়। তো ফলে নানান রকমের চ্যালেঞ্জ এখন ফোরফ্রন্টে। এইগুলো মোকাবেলা করবার শক্তি, সাহস, সামর্থ্য ইউনূস রেজিমের কতটা আছে সেটা উইথ এ পিঞ্চ অফ সল্ট দেখতে হবে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রারম্ভিক বক্তব্য আমরা শুনলাম স্যার, কিন্তু একটি কথা আছে যে মোদির সাথে বা ভারতের সাথে আমেরিকার ভালো সম্পর্ক হবে বা ট্রাম্পের সম্পর্ক আমরা শুনছি যে নতুন ধরনের সম্পর্ক তৈরি হবে, কিন্তু এই যে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি, কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে এটি আসলে এক ধরনের ঠান্ডা বা শীতল সম্পর্কেরই প্রকাশ করছে কিনা। আমরা যা ভাবছি তা হয়তো নাও হতে পারে। স্যার, এই বিষয়ে আসবো আপনার কাছে। একটু আসতে চাই আমাদের স্টুডিও অতিথি জনাব মহিউদ্দিন মোহন ভাই আপনার কাছে, যে আলোচনাটি হচ্ছে আপনি কি মনে করেন যে ট্রাম্পের যে ক্ষমতা আরোহণ এটি আসলে বাংলাদেশের জন্য কি ধরনের বার্তা দিচ্ছে, যে শঙ্কাটি বা যে স্পষ্ট করে বলা হচ্ছিল এরকম, বা স্যার জি ব্যাখ্যা দিলেন যে আপনি একমত কিনা তার সাথে। ধন্যবাদ। আমি একটু পেছনে যেতে চাই। মানে আমাদের বাংলাদেশের মানুষ যারা, আমরা রাজনীতি সচেতন বা রাজনৈতিক কর্মী যারা, এবং যারা রাজনীতির অবজারভার, তাদের একটা যে টেন্ডেন্সি আছে, একটা মানসিকতা আছে, সেইটার উদাহরণ দিতে গেলে আমি একটু পেছনে যাব। পেছনটা হলো হিলারি ক্লিন্টন যখন নির্বাচন করলেন, আমেরিকায় ট্রাম্পের সাথে তো করেছিলেন বোধহয়, তখন বিএনপির যারা কর্মী, এমনকি নেতা, মধ্যম পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতারা তারা মুখ খুলেননি। মাঠ পর্যায়ের কর্মীদের বলছেন হিলারি যদি একবার জিততে পারে তাইলে বিএনপি সুদিন চলে আসছে, কোনো সমস্যা নাই। হিলারি গেল, আসলো ভারতের নির্বাচন। ভারতের নির্বাচনে তখন কংগ্রেস ক্ষমতায়, নির্বাচন হচ্ছে, বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা মানে জোয়ার আসলো যে যদি এবার মোদি জিতে যায় তাহলে তো আর কোনো কথা নাই, এই মোদি জিতে যাবে, এতে আর আমোদি হয়ে গেল যে উনি জিতবার পরে নানা গল্প ছড়িয়ে দেওয়া হলো। বেগম খালেদা জিয়ার ওই কথিত প্রেস সচিব সাহেব বললেন যে অমিত শাহ নিজে টেলিফোন করে ম্যাডামের সুস্বাস্থ্যের খবর নিয়েছে, স্বাস্থ্যের খবর নিয়েছে, এই সমস্ত। ফলে আমাদের দেশের মানুষের একটাই হলো কি, বড় কোনো দেশের একটা নির্বাচন হলে, সরকার পরিবর্তন হলে তারা আগেই একটা ক্যালকুলেশন করে যেটা কোন দলের পক্ষে যাবে, কোন দলের পক্ষে যাবে। এখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপাত, আমি আপাত শব্দটা ব্যবহার করছি, আপাত অদৃশ্য আওয়ামী লীগ, ট্রাম্প তাদেরকে কি টেনে নিয়ে আসবে রাজনৈতিক মঞ্চে? আওয়ামী লীগের যারা আশাবাদী, ফেসবুকে লেখালেখি দেখে বুঝি আর কি, তারা খুব উৎসাহিত, নিয়ে আসবে? কখনো না। আমেরিকানদের একটা নীতি হলো একেবারে অবিচল সব সময়, ওরা ওদের দেশের স্বার্থ ছাড়া
পৃথিবীর কোথাও একটা পা দেয় না। বাইডেনেরও ঠেকা পড়ছিল না যে বিএনপিকেই রাখতে হবে ক্ষমতায়, বা ট্রাম্পেরও কোনো ঠেকা নাই যে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতায় আনতে হবে। সুতরাং আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক যে ঘটনাবলী সেগুলো আমাদের দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মাধ্যমেই আবর্তিত হবে। তবে হ্যাঁ, আমেরিকার একটা বদনাম আছে, তার একটা খ্যাতি বা কুখ্যাতি যাই বলেন, বিভিন্ন দেশে সে সরকার পরিবর্তন করায় বেআইনি থেকে অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশও ঘটিয়েছে। কিন্তু তারা এটা স্বীকার করেনি, তারা অফিশিয়ালি বলেছে যে বাংলাদেশের এই রেজিম পরিবর্তনের সাথে আপনি কি কখনো দেখেছেন খুনি খুন করে স্বীকার করেছে যে আমি খুন করেছি, একমাত্র পাগল ছাড়া? পাগল খুনি যদি হয় সে বলবে হ্যাঁ আমি খুন করেছি। এসব কি কেউ করে? আমেরিকা কখনো স্বীকার করবে না। কিন্তু এই সমস্ত দেশের অভ্যুত্থান বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইতিহাস পড়েন, দেখবেন যে তারা এগুলো ঘটায়। তো বাংলাদেশের এখন যে জনসমর্থিত এই সরকারে তো কোনো দল নাই, কোনো দলের সমর্থন নাই। আছে দলের সমর্থনগুলো আছে, এনটি আওয়ামী লীগ দলগুলোর সমর্থন আছে এই সরকারের উপরে। তারপর সবচেয়ে বড় সমর্থন হলো জনসমর্থন। এই জনসমর্থিত দলটিকে একেবারে ট্রাম্প প্রশাসন অসহযোগিতা করে কেউ বেকায়দায় ফেলে দিতে পারবে, এটা আমার তেমন এখন মনে হয় না।